হ্যালো স্টুডেন্ট, সবাইকে বায়ো বাংলাতে স্বাগত। আমি তোমাদের সঙ্গে সুরজিৎ। আজকে আমরা পড়ব ক্লাস 10 এর চতুর্থ অধ্যায়ের আহ, চতুর্থ অধ্যায়ের দ্বিতীয় ইউনিট অভিযোজন যে একটা আছে, সেটা সম্বন্ধে আমরা আজকে জানব। তাহলে চলো ক্লাসটা শুরু করা যাক। তাহলে আমরা আজকে জানবো হচ্ছে অভিযোজন। তাহলে অভিযোজন বলতে কি বুঝি এবং অভিযোজন কাদের কাদের মধ্যে দেখা গিয়েছে, কি সমস্ত উদ্ভিদ বা প্রাণীদের মধ্যে, সেই সম্পর্কে আমরা আজকে আলোচনা করব। দেখো, প্রত্যেকটা জীব প্রতিনিয়ত কি হয়, পরিবেশের সঙ্গে নিজেকে কি করে খাপ খাইয়ে চলতে থাকে। অর্থাৎ পরিবেশ সর্বদা পরিবর্তনশীল হচ্ছে এবং সেই পরিবর্তনশীল পরিবেশের সঙ্গে প্রত্যেকটা জীব হোক বা উদ্ভিদ হোক বা প্রাণী হোক, সেই পরিবেশের সঙ্গে কি হয়, নিজেকে খাপ খাইয়ে চলতে হয়। যদি তারা সেই পরিবেশের সঙ্গে নিজেকে খাপ খাওয়াতে না পারে, তাহলে দেখা যায় কি একটা সময় তারা আস্তে আস্তে বিলুপ্ত হয়ে গেছে এবং নিশ্চিহ্ন হয়ে গেছে। বিভিন্ন রকম উদ্ভিদ আছে, প্রাণী আছে, তারা কি করে, পরিবেশের সঙ্গে প্রতিনিয়ত পরিবর্তনশীলের সঙ্গে পরিবর্তিত হচ্ছে। ধরো, একটা এক্সাম্পল হিসাবে বলা যায়, ধরো তুমি কোথাও ঘুরতে গেছো বা বেড়াতে গেছো, তাহলে তোমার বাড়ির পরিবেশের সঙ্গে সেই ঘুরতে যাওয়া বা বেড়াতে যাওয়া পরিবেশের হচ্ছে অনেকটা পার্থক্যযুক্ত। তুমি দেখবে সেই স্থানে গিয়ে হঠাৎ করেই তুমি সেই পরিবেশের সঙ্গে নিজেকে খাপ খাওয়াতে পারছো না, অর্থাৎ কোথাও চুপচাপ বসে আছো বা কথা বলছো না, এক জায়গায় চুপচাপ আছো। তখন কি হবে, আস্তে 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 কি করবে, তুমি সেই পরিবেশের সঙ্গে নিজেকে খাপ খাওয়াতে চেষ্টা করবে। যদি তুমি ওই পরিবেশের সঙ্গে নিজেকে খাপ খাওয়াতে না চেষ্টা করো, তাহলে দেখবে তুমি সেই রকম ওই পরিবেশের সঙ্গে আর মানিয়ে নিতে পারবে না এবং তখন কি করবে, আবার বাড়িতে চলে আসবে। অর্থাৎ প্রত্যেকটা জীব, উদ্ভিদ হোক বা প্রাণী হোক, তারা কি করে, এই পরিবর্তনশীল পরিবেশের সঙ্গে নিজেকে মানিয়ে নেয়। যেমন হচ্ছে কি কি আছে, যেমন তোমাদের বলা যায় হচ্ছে মাছ কি করে, জলে বসবাস করে থাকে। তাহলে জলে বসবাস করার জন্য তাদের দেহের অভিযোজন ঘটেছে। তারপরে বিভিন্ন রকমের উদ্ভিদ, যেমন ইউফরবিয়া আছে, শতমূলী আছে, ক্যাকটাস আছে, এরা মরুভূমি অঞ্চলে বসবাস করে। অর্থাৎ মরুভূমি অঞ্চলে বেড়ে ওঠে এই সমস্ত উদ্ভিদ এবং সেই পরিবেশের সঙ্গে নিজেকে অভিযোজিত করেছে। তাহলে অভিযোজন হচ্ছে বলতে আমরা কি এত সময় যেটা বললাম, তাহলে অভিযোজন বলতে আমরা কি বুঝতে পারছি? অভিযোজন বলতে আমরা বুঝতে পারছি যে পরিবর্তিত পরিবেশের সঙ্গে নিজেকে খাপ খাইয়ে নেওয়ার জন্য জীবদেহের গঠনগত বা অঙ্গ সংস্থানগত ও শারীরবৃত্তীয়গত আচরণগত কিছু পরিবর্তন ঘটে চলেছে। তাহলে গঠনগত ভাবে, অঙ্গ সংস্থানগত ভাবে, শারীরবৃত্তীয়গত ভাবে এবং কি হয়, পরিবেশগত, অর্থাৎ যেটাকে বলা হয়ে থাকে আচরণগত ভাবে কিছু কিছু পরিবর্তন ঘটে থাকে এবং সেইটা পরিবেশের সঙ্গে নিজেকে মানিয়ে নিচ্ছে। একে বলা হয়ে থাকে অভিযোজন বলা হয়ে থাকে। তাহলে এটা কি বলা হয়? একে অভিযোজন বলা হয়। তাহলে আমরা যদি বলা হয়, যদি 1 নম্বরের কোশ্চেন দেয় যে অভিযোজন বলতে কি বোঝো, তাহলে কি বলবো? পরিবর্তিত পরিবেশের সঙ্গে প্রতিটা জীবের অঙ্গ সংস্থানগত, শারীরবৃত্তীয়গত এবং আচরণগত যে পরিবর্তন ঘটে থাকে তাকে বলা হয়ে থাকে হচ্ছে অভিযোজন বলা হয়ে থাকে। এবং অভিযোজনের ক্ষেত্রে দেখা যায় যে এই পরিবর্তনটা হচ্ছে স্থায়ী পরিবর্তন ঘটে থাকে। অর্থাৎ যে পরিবর্তনটা হলো, সেই পরিবর্তনটা স্থায়ী পরিবর্তন ঘটে থাকে, সেই পরিবর্তনে আর কোনো পরিবর্তন হয় না। আবার যদি নতুন পরিবেশে যায় তাহলে তার পরিবর্তন ঘটতে থাকে। এইবার পরবর্তীকালে একজন বিজ্ঞানী, তার নাম হচ্ছে বাফেলো। বিজ্ঞানী বাফেলো বিজ্ঞানীর নাম হচ্ছে বাফেলো। আহ, বাফেলো, ইনি হচ্ছে 1964 সালে 1964 সালে অভিযোজন সম্পর্কে একটা সংজ্ঞা প্রদান করেছিল। তাহলে কে? বিজ্ঞানী বাফেলো 1964 সালে অভিযোজন সম্পর্কে একটা সংজ্ঞা দিয়েছিলেন। তার অনুযায়ী, সংজ্ঞা অনুযায়ী কি বলা হয়েছে, তাহলে অভিযোজনের তিনি একটা সংজ্ঞা দিয়েছেন। সেই সংজ্ঞাতে বলা হয়েছে যে প্রত্যেকটা জীবের, যে কোনো জীবই হোক না কেন, তাহলে একটি নির্দিষ্ট পরিবেশে বেঁচে থাকার জন্য জীবদেহের শারীরবৃত্তীয়গত ভাবে, অঙ্গ সংস্থানগত ভাবে এবং আচরণগত ভাবে
যে স্থায়ী পরিবর্তন ঘটে থাকে তাকে বলা হয়ে থাকে অভিযোজন। তাহলে বাফেলোর সংজ্ঞা অনুযায়ী আমরা কি লিখব? তাহলে কোনো একটি নির্দিষ্ট পরিবেশে বেঁচে থাকার জন্য, কোনো একটি নির্দিষ্ট পরিবেশে কোনো একটি নির্দিষ্ট পরিবেশে বেঁচে থাকার জন্য কি হয়? জীবদেহের বেঁচে থাকার জন্য ও বংশবৃদ্ধি করার জন্য ও বংশবৃদ্ধি করার জন্য জীবদেহের বংশবৃদ্ধি করার জন্য কি হয়? জীবদেহের গঠনগত, আচরণগত, তাহলে গঠনগত, আচরণগত ও বৃত্তীয়গত যে স্থায়ী পরিবর্তন ঘটে তাকে বলা হয় অভিযোজন। ঠিক আছে, তাহলে এটা বিজ্ঞানী বাফেলোর মত অনুযায়ী অভিযোজন কাকে বলা হয় যদি দেয়, তাহলে আমরা এই সংজ্ঞাটা লিখব। অর্থাৎ কোনো একটি নির্দিষ্ট পরিবেশে বেঁচে থাকার জন্য ও বংশবৃদ্ধি করার জন্য জীবদেহের কি আচরণগত, গঠনগত, ও শারীরবৃত্তীয়গত যে স্থায়ী, এই স্থায়ী কথাটা উল্লেখ করবে, যে স্থায়ী পরিবর্তন ঘটে থাকে তাকে বলা হয়ে থাকে হচ্ছে অভিযোজন বলা হয়। তাকে কি বলা হয়? অভিযোজন বলা হয়ে থাকে। এইবার জীবদেহের অভিযোজন যে ঘটলো, সেই অভিযোজনের উদ্দেশ্যটা কি? তাহলে জীবদেহের অভিযোজনের উদ্দেশ্য আমরা এরপরে দেখব কেন এদের অভিযোজন ঘটলো। তাহলে অভিযোজনের উদ্দেশ্যটা কি? অভিযোজন নাও হতে পারতো, অর্থাৎ সেই পরিবেশে সে তো দিব্যি বেঁচে আছে, চলাফেরা করতে পারছে এবং সেই পরিবেশের সঙ্গে নিজেকে খাপ খাইয়ে নিয়েছে, তাহলে তার পরবর্তীকালে অভিযোজন কেন দরকার? তাহলে অভিযোজনের উদ্দেশ্য বা গুরুত্ব, তাহলে অভিযোজনের উদ্দেশ্য বা গুরুত্ব। তাহলে অভিযোজনের উদ্দেশ্য বা গুরুত্ব কি? 1 নম্বর হচ্ছে পরিবর্তনশীল পরিবেশের সঙ্গে, অর্থাৎ আমি এখন যে পরিবেশে আছি যদি অন্য একটা পরিবেশে যাই তাহলে সেই পরিবেশের সঙ্গে নিজেকে খাপ খাইয়ে নিতে হবে। অর্থাৎ পরিবর্তনশীল পরিবেশের সঙ্গে নিজেকে খাপ খাইয়ে নেওয়া। 1 নম্বর পরিবর্তনশীল পরিবেশের সঙ্গে নিজেকে খাপ খাইয়ে নেওয়া। তাহলে পরিবর্তনশীল পরিবেশের সঙ্গে নিজেকে কি করতে হতে? খাপ খাইয়ে নিতে হবে। তারপরে কি করতে হবে? পরিবেশের যে সমস্ত পরিবর্তন, অর্থাৎ পরিবেশের প্রতিকূলতাগুলিকে সহজেই অতিক্রম করতে হবে। 2 নম্বর পরিবেশের প্রতিকূলতাকে অতিক্রম করতে হবে। তাহলে পরিবেশের প্রতিকূলতাকে গুলোকে কি করতে হবে? অতিক্রম করতে হবে। এবং
বিপদের 2 নম্বর গেল। 3 নম্বর হচ্ছে বিপদের মুহূর্তে সবসময় নিজেকে আত্মরক্ষা করতে হবে। 3 নম্বর হচ্ছে বিপদের মুহূর্তে সহজে আত্মরক্ষা করা। বিপদের মুহূর্তে সহজে আত্মরক্ষা করা। 4 নম্বর, তাহলে 4 নম্বর আমরা কি লিখব? পরিবেশে সার্থকভাবে অভিযোজিত হলে, তাহলে পরিবেশে সার্থকভাবে অভিযোজিত হলে, তাহলে পরিবেশে সার্থকভাবে অভিযোজিত হলে জীব বিবর্তনের যে পথটা, জীব বিবর্তনের পথ সুগম হয়। এই হচ্ছে অভিযোজনের উদ্দেশ্য বা গুরুত্ব। তাহলে পরিবর্তনশীল পরিবেশের সঙ্গে নিজেকে খাপ খাইয়ে নেওয়ার জন্য অভিযোজন হয়। তারপরে পরিবেশের প্রতিকূলতাকে অতিক্রম করা হয়। 3 নম্বর, বিপদের মুহূর্তে সহজে নিজেকে আত্মরক্ষা করতে পারা যায়। আর পরিবেশে সার্থকভাবে যদি অভিযোজিত হয় তাহলে কি হয়, পরবর্তী যে পরিবর্তনটা ঘটবে অর্থাৎ বিবর্তনের পথটাকে সুগম হয়ে থাকে। এই হচ্ছে অভিযোজনের উদ্দেশ্য বা গুরুত্ব। এইবার জীবদেহের, উদ্ভিদ বা প্রাণী দেহের, জীবদেহ বলতে সমস্ত উদ্ভিদ এবং প্রাণী দেহের কি কি অভিযোজন ঘটতে পারে। তাহলে জীব, উদ্ভিদ এবং প্রাণী দেহের সাধারণত 3 ধরনের অভিযোজন দেখা যায়। একটা হচ্ছে অঙ্গ সংস্থানগত, আর একটা হচ্ছে শারীরবৃত্তীয়গত, আর একটা হচ্ছে পরিবেশগত। এই 3টে অভিযোজন আমরা দেখতে পাই। এই 3টে অভিযোজন সম্বন্ধে আমরা আজকে জানবো। তাহলে প্রথমে যে যে অভিযোজন, তোমার অঙ্গ সংস্থানগত, তাহলে কি কয় ধরনের অভিযোজন দেখতে পাই? অর্থাৎ প্রথমে অঙ্গ সংস্থানগত, অঙ্গ সংস্থানগত অভিযোজন, হয়ে থাকে। তারপরে কি হয়? তারপরে হচ্ছে শারীরবৃত্তীয় অভিযোজন হয়। তাহলে শারীরবৃত্তীয় 2 নম্বর হচ্ছে শারীরবৃত্তীয় অভিযোজন, শারীরবৃত্তীয় অভিযোজন। আর 3 নম্বর হচ্ছে আচরণগত অভিযোজন, আচরণগত অভিযোজন। তাহলে আমরা এই 3 ধরনের অভিযোজন নিয়ে আলোচনা করব। কি কি? অঙ্গ সংস্থানগত অভিযোজন, শারীরবৃত্তীয় অভিযোজন এবং আচরণগত অভিযোজন। আমরা আজকে আলোচনা করব অঙ্গ সংস্থানগত অভিযোজন। অর্থাৎ অঙ্গ সংস্থানগত অভিযোজন, অঙ্গে কি কি অঙ্গের পরিবর্তন ঘটেছে পরিবর্তিত পরিবেশের সঙ্গে নিজেকে খাপ খাইয়ে নেওয়ার জন্য, সেটা সম্বন্ধে আমরা আজকে আলোচনা করব। আজকে অঙ্গ সংস্থানগত অভিযোজনের মধ্যে উদ্ভিদের অঙ্গ সংস্থানগত অভিযোজন নিয়ে আমরা আজকে আলোচনা করব। উদ্ভিদের মধ্যে আমরা সাধারণত মরু অঞ্চলে যে সমস্ত উদ্ভিদগুলি জন্মায় তাদের অঙ্গ সংস্থানগত অভিযোজন নিয়ে আলোচনা করব। তাহলে মরু অঞ্চলে কি কি উদ্ভিদগুলো জন্মায়? মরু অঞ্চলে সাধারণত ফণিমনসা, ইউফরবিয়া এবং শতমূলী, এদেরকে ক্যাকটাস জাতীয় উদ্ভিদ বলা হয়ে থাকে। তাহলে মরু অঞ্চলে সাধারণত ফণিমনসা, ইউফরবিয়া আর শতমূলী, তাহলে ইউফরবিয়া এবং শতমূলী ইত্যাদি ক্যাকটাস, মূলী বানানটা দীর্ঘই হয়, ইত্যাদি এই সমস্ত উদ্ভিদগুলিকে ক্যাকটাস বলা হয়। এই ক্যাকটাস জাতীয় উদ্ভিদ
এরা সাধারণত মরুভূমির উষ্ণ এবং শুষ্ক ঊষর পরিবেশে এরা বেড়ে ওঠে। তাহলে কি কি? ফণী, মনসা, ইউফরবিয়া এবং শতগুলি এরা সাধারণত মরুভূমি অঞ্চলের উষ্ণ এবং শুষ্ক জলবায়ু অঞ্চলে এরা বেড়ে ওঠে। সেই জন্য এই উদ্ভিদগুলিকে বলা হয়ে থাকে, এরা সাধারণত মরুভূমির অঞ্চলে বেড়ে ওঠে, সেই জন্য এদেরকে বলা হয়ে থাকে, এই উদ্ভিদগুলিকে বলে জাঙ্গল উদ্ভিদ। উদ্ভিদকে বলা হয়ে থাকে জঙ্গল উদ্ভিদ। জঙ্গল উদ্ভিদ। তাহলে যদি বলা হয় শর্ট কোশ্চেনে যদি দেয় যে জঙ্গল উদ্ভিদ কাকে বলে, তাহলে মরুভূমি অঞ্চলে বেড়ে ওঠে যে সমস্ত উদ্ভিদগুলি, সেই সমস্ত উদ্ভিদগুলিকে বলে থাকে জঙ্গল উদ্ভিদ। এর ইংরেজিতে বলা হয়ে থাকে জেরোফাইট। একে ইংরেজিতে বলা হয়ে থাকে জেরোফাইট। জেরোফাইট। তাহলে ইংরেজিতে একে বলা হয়ে থাকে জেরোফাইট। জঙ্গল উদ্ভিদও দেয়, জেরোফাইট উদ্ভিদও দেয়। তাহলে জেরোফাইট উদ্ভিদ আর জঙ্গল উদ্ভিদ বলতে সাধারণত উষ্ণ মরুভূমি অঞ্চলে যে সমস্ত উদ্ভিদগুলি বেড়ে ওঠে তাদেরকে বলা হয়ে থাকে জঙ্গল উদ্ভিদ বা জেরোফাইট উদ্ভিদ বলা হয়ে থাকে। বোঝা গেল? তাহলে জঙ্গল বা জেরোফাইট উদ্ভিদ বলা হয়। ঊষর পরিবেশে এই সমস্ত উদ্ভিদগুলি ঊষর পরিবেশে বসবাস করার জন্য এদের অঙ্গ সংস্থানগত কিছু কিছু পরিবর্তন ঘটে থাকে। তাহলে এদের অঙ্গ সংস্থানগত কি কি পরিবর্তন ঘটে থাকে যেগুলো অভিযোজনে সাহায্য করে থাকে, সেইগুলো সম্বন্ধে আজকে আমরা জানি। প্রথমে সাধারণত এদের অঙ্গ সংস্থানগতর মধ্যে প্রথমে রয়েছে 1 নম্বরে তোমার রয়েছে কি হয়েছে কাণ্ড। কাণ্ড হচ্ছে বেশিরভাগই, তাহলে আমরা আজকে দেখব হচ্ছে কাণ্ড। কোন উদ্ভিদের? জঙ্গল উদ্ভিদের বা জেরোফাইট উদ্ভিদের। তাহলে কোশ্চেন যদি দেয় যে ক্যাকটাসের অভিযোজন অঙ্গ সংস্থানগত অভিযোজনগুলি উল্লেখ করো, অথবা জেরোফাইট উদ্ভিদের অভিযোজন উল্লেখ করো, অথবা জঙ্গল উদ্ভিদের যদি অভিযোজন উল্লেখ করো অঙ্গ সংস্থানগত, তাহলে আমরা এই পয়েন্টগুলো ধরে ধরে আলোচনা করব। তাহলে চলো দেখি। তাহলে প্রথম হচ্ছে কাণ্ড। বেশিরভাগই কাণ্ড কি হয় দেখবে তোমরা ছবিতে দেখে থাকবে বা যে ইউটিউবে দেখে থাকবে বা মোবাইলে অনেক সময় ছবি দেওয়া থাকে যে জঙ্গল উদ্ভিদ, বা নার্সারিতে গেলে ভালো দেখা যায়। নার্সারিতে গেলে দেখবে যে ফণী মনসা নামক যে উদ্ভিদ আছে সেই উদ্ভিদটাকে জঙ্গল উদ্ভিদ বলা হয়। এই জঙ্গল উদ্ভিদের কাণ্ডটা কি হয়? খর্ব হয়, মানে ছোট হয়, বেশ বড় বড় হয় না। তাহলে এদের কাণ্ডগুলো কি হয়? তাহলে বেশিরভাগ ক্ষেত্রে কাণ্ড খর্বকার হয় এবং কাষ্ঠল প্রকৃতির হয়। তাহলে 1 নম্বর হচ্ছে কাণ্ড কাণ্ড খর্বাকার হয়, খর্বাকার ও কাষ্ঠল প্রকৃতির হয়, কাষ্ঠল প্রকৃতির হয়। তাহলে কি হয়? কাণ্ড খর্বাকার হয় এবং কাষ্ঠল প্রকৃতির হয়। আর দেখবে গাছগুলো কিরকম হয়? চ্যাপ্টা জাতীয় হয়, গোল হয় না কিন্তু চ্যাপ্টা জাতীয়। এবং তুমি যদি লক্ষ্য করে থাকো গাছটাকে যদি চিরে দেওয়া হয় ব্লেড দিয়ে, তাহলে দেখবে জলের মতো তরল জাতীয় পদার্থ বেরিয়ে আসে, অর্থাৎ রস সমৃদ্ধ থাকে। তাহলে কি হবে? কাণ্ডটা চ্যাপ্টা ও রসালো। তাহলে কাণ্ডটা চ্যাপ্টা, রসালো, সবুজ বর্ণের হয়ে থাকে। তাহলে আমরা 2 নম্বর পয়েন্ট লিখবো হচ্ছে 2 নম্বর পয়েন্টের মধ্যে লিখবো ফণী মনসার কাণ্ড রসালো। আমরা যেহেতু ফণী মনসা পড়ছি, তাহলে ফণী মনসার কাণ্ড রসালো, চ্যাপ্টা ও সবুজ বর্ণের। সবুজ বর্ণের। সবুজ বর্ণের হওয়ার জন্য কিন্তু এরা সালোক সংশ্লেষ করতে পারে, সবুজ বর্ণের হয়ে থাকে। এই রকমের যে কাণ্ড দেখা যায়, অর্থাৎ ফণী মনসার কাণ্ডটা রসালো, চ্যাপ্টা, সবুজ বর্ণের হয়, এই রকমের কাণ্ডকে বলা হয়ে থাকে হচ্ছে পর্ণকাণ্ড। তাহলে এই রকমের কাণ্ডকে, এই রকমের কাণ্ডকে বলা হয় পর্ণকাণ্ড। ইংলিশে বলা হয়ে থাকে ফাইলোক্লোট।
বা ফাইলোফ্লোট বলা হয়ে থাকে। তাহলে ফাইলোফ্লোট বা পর্ণকাণ্ড যদি বলে কাকে বলে, তাহলে ফণিমনসার কাণ্ডটা চ্যাপ্টা, প্রসারিত, সবুজ বর্ণের এবং রসালো হয়, সেই জন্য এই কাণ্ডকে বলা হয়ে থাকে পর্ণকাণ্ড। পর্ণকাণ্ড বা ফাইলোফ্লোট বলা হয়ে থাকে, পর্ণকাণ্ড বা ফাইলোফ্লোট বলা হয়। তাহলে কাণ্ডটা রসালো এবং চ্যাপ্টা হওয়ার জন্য এখানে সহজে খাদ্য এবং জল সঞ্চয় করে রাখার জন্য এদের অভিযোজিত হয়েছে। তাহলে কি হয়েছে, খাদ্য এবং জলটা এরা সঞ্চয় করে রাখতে পারে। তাহলে খাদ্য এবং জল সঞ্চয় করে রাখার জন্য এদের কাণ্ডটা রসালো প্রকৃতির হয়েছে এবং সবুজ বর্ণের হয়েছে বলে এরা সহজেই সালোক সংশ্লেষ করতে পারে। তাহলে এইভাবে এরা অভিযোজিত হয়েছে। তারপরে পর্ণকাণ্ড 3 নম্বর, পর্ণকাণ্ড দেখবে যদি ছবিটা দেখে থাকো তাহলে দেখবে এদের বহু পর্ব, অর্থাৎ এরকম দেখা যায়, এরকম থাকে, এখান থেকে এরকম বেরিয়েছে, আবার এখান থেকে এরকম বেরিয়েছে, অর্থাৎ বহু পর্ব এবং পর্ব মধ্যযুক্ত হয়। তাহলে বহু পর্ব এবং পর্ব মধ্যযুক্ত হয়। পর্ণকাণ্ড বহু পর্ব ও পর্ব মধ্যযুক্ত হয়, পর্ব মধ্যযুক্ত হয় হলো। তাহলে পর্ব এবং পর্ব মধ্যযুক্ত হয়। তারপরে এর উপরের দিকে যদিও হাত দেওয়া যায় না, এখানে কাটা থাকে, ওটা পরে বলছি। কাটা থাকে, পাতাগুলো কাটার উপর যদিও তোমরা যদি একটু ভালোভাবে পর্যবেক্ষণ করো তখন দেখবে যে এদের কাণ্ডের উপরের দিকে একটা যেরকম পিচ্ছিল জাতীয় কোনো পদার্থ দ্বারা কাণ্ডটাকে লেপে দেওয়া আছে, অর্থাৎ এদের কাণ্ডের বাইরের দিকে ঘন মোমের আস্তরণ দেওয়া থাকে। তাহলে কি হবে, কাণ্ডর হচ্ছে বাষ্পমোচন রোধ করার জন্য 4 নম্বর, কাণ্ডে থেকে বাষ্পমোচন রোধ করার জন্য কি হয়, কাণ্ডের বাইরের দিকে মিউসিলেসের আবরণ, মিউসিলেস না, সরি, কাণ্ডের বাইরের দিকে পুরু বাইরের দিকে পুরু কিউটিকলের আবরণ দ্বারা আবৃত, কিউটিকলের পুরু আবরণ দ্বারা আবৃত থাকে। ঠিক আছে, তাহলে বাষ্পমোচন রোধ করার জন্য এর উপরের দিকে কাণ্ডের বাইরের দিকে একটা পুরু কিউটিকলের আবরণ দ্বারা আবৃত থাকে। আর কি হয়, কাণ্ডের কোষের দিকে মিউসিলেস থাকে, ফলে এখানে মিউসিলেস থাকার জন্য কি হয়, কাণ্ডের জল ধারণ ক্ষমতা বৃদ্ধি পায়। তাহলে কাণ্ডের ভেতরের দিকে 5 নম্বর, কাণ্ডের ভেতরের দিকে কি থাকে, কাণ্ডের ভেতরের দিকে তোমার হচ্ছে মিউসিলেস জাতীয় পদার্থ থাকায় কি হয়, জল ধারণ ক্ষমতা বৃদ্ধি পায়। তাহলে জল ধারণ ক্ষমতা বৃদ্ধি পায়। আর এদের কি হয়, এদের সংবহন কলা এবং যান্ত্রিক কলা খুবই সুগঠিত এবং উন্নত। তাহলে এদের 6 নম্বর, এদের সংবহন কলা ও
যান্ত্রিক কলা খুবই সুগঠিত হয়। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে কাণ্ডের আমরা অভিযোজনগত বৈশিষ্ট্য দেখলাম, অর্থাৎ কাণ্ডটা কিভাবে পরিবর্তিত হয়েছে। এখান থেকে শর্ট কোশ্চেন দেয় যে মিউসিলেসটা কি, তারপরে তোমাকে বলতে পারে যে পর্ণকাণ্ড কাকে বলে, এই সমস্ত শর্ট কোশ্চেন থাকে। তারপরে আমরা দেখব কাণ্ডের পরে আছে মূল, তাহলে মূলের কি কি অভিযোজনগত বৈশিষ্ট্য হয়েছে সেটা আমরা দেখব। তাহলে এদের মূলটা সাধারণত, যেহেতু মরুভূমির অঞ্চলের উদ্ভিদ, তাহলে মরুভূমি অঞ্চলে সাধারণত জলের অপ্রতুলতা দেখা যায়, সেই জন্য মূলগুলো খুবই দীর্ঘ হয় এবং মাটির অনেক গভীরে প্রবেশ করে। আর মূলগুলো সাধারণত শাখা প্রশাখা যুক্ত হয়, অনেক প্রচুর শাখা প্রশাখা যুক্ত হয়। তাহলে 2 নম্বর হচ্ছে মূল। মূল এর বৈশিষ্ট্য কি? তাহলে মূলের বৈশিষ্ট্য হচ্ছে, তাহলে ঊষর পরিবেশে জন্মানোর জন্য এদের মূলটা অত্যন্ত সুগঠিত। তাহলে মূল অত্যন্ত সুগঠিত হয়। তাহলে মূল কি হয়? অত্যন্ত সুগঠিত হয়ে থাকে। 2 নম্বর হচ্ছে মূলগুলি দীর্ঘ শাখা প্রশাখা যুক্ত। তাহলে মূল দীর্ঘ এবং প্রচুর শাখা প্রশাখা যুক্ত, হয় ও মাটির অনেক গভীরে প্রবেশ করে। তাহলে মাটির অনেক গভীরে কি করে? প্রবেশ করে এবং সেখান থেকে জলটা এরা সংগ্রহ করে থাকে। তারপরে এদের মূলের বৃদ্ধির হারটা খুব দ্রুত হয়। 3 নম্বর, মূলের বৃদ্ধির হার দ্রুত হয়। কারণ কি হয়? যেহেতু ঊষর পরিবেশে এরা জন্মায়, সেই ঊষর পরিবেশে বেঁচে থাকার জন্য উদ্ভিদের প্রধান কাঁচামাল হচ্ছে জল। তাহলে জলটা দরকার হয়, সেই জন্য এদের মূলের বৃদ্ধিটা খুব দ্রুত হয়ে থাকে। তারপরে জল হচ্ছে, আর মূলে মূলত্র এবং মূলরোম থাকে। তাহলে 4 নম্বর, মূলে মূলত্র ও মূলরোম থাকে। মূলের মধ্যে যে সংবহন কলাটা থাকে, অর্থাৎ জাইলেম এবং ফ্লোয়েম কাণ্ডমূলের, সেটা তার সুগঠিত হয়। তাহলে 5 নম্বর, এদের সংবহন কলা অত্যন্ত সুগঠিত হয়। এই হচ্ছে মূলের বৈশিষ্ট্য গেল। এই জন্য তাহলে এর মূলটা এইভাবে পরিবর্তিত ঘটেছে। তারপরে মূলের পরে কি হলো? পাতা। তাহলে এদের পাতাটা কিভাবে পরিবর্তন ঘটেছে দেখি। আমরা কিন্তু সব ফণিমনসা উদ্ভিদ সম্বন্ধে আমরা জানছি। তাহলে এবার পাতাটা কি হয়? বাষ্পমোচন রোধ করার জন্য এই পাতা, তাহলে হচ্ছে উদ্ভিদের পাতা হচ্ছে বাষ্পমোচন রোধ করার জন্য, অর্থাৎ অত কষ্ট করে অনেক গভীর থেকে জলটা যেহেতু উপরে তুলতে হয়, সেই জলটা যেন বাষ্প আকারে না বেরিয়ে যায়, সেই জন্য বাষ্পমোচন রোধ করার জন্য পাতার উপরের দিকে একটা মোমের আস্তরণ থাকে, যেটাকে বলা হয়ে থাকে হচ্ছে মোমের আস্তরণ। যেটা থাকে পুরু কিউটিকল যুক্ত মোমের আস্তরণ থাকে, ফলে সহজেই বাষ্পমোচন হয় না। যদিও পাতা থাকে না এদের, তাও দু একটা, যেরকম হচ্ছে শতমূলী এদের থাকে পাতা, তারপরে ইউফরবিয়া এদের পাতা থাকে, পাতাগুলো থাকলেও ছোট হয় এবং পাতাগুলোর সাধারণত মোমের আস্তরণ দিয়ে ঢাকা থাকে। আর এদের পাতাগুলো সাধারণত কি হয়? বাষ্পমোচন রোধ করার জন্য, অর্থাৎ বাষ্প আকারে জলটা যেন বেরিয়ে না যায়,
সেই জন্য পাতাগুলো কি হয়েছে, কাঁটায় পরিণত হয়েছে। এই রকমের পাতাগুলিকে বলা হয়ে থাকে, কাঁটায় পরিণত হয়েছে এই পাতাগুলিকে পত্রকণ্টক বলা হয়ে থাকে। তাহলে কি হবে, 1 নম্বর হচ্ছে বাষ্পমোচন রোধ করার জন্য, বাষ্পমোচন রোধ করার জন্য পাতা কাঁটায় রূপান্তরিত হয়েছে। এই রকমের পত্রকে বলা হয় কণ্টক পত্র। এইরকম পাতাগুলিকে কি বলা হয়, কণ্টক পত্র বলা হয়। এটা সাধারণত ইউফোরবিয়া নামক এক ধরনের উদ্ভিদ আছে, সেই ইউফোরবিয়া উদ্ভিদের এটা বেশি দেখা যায়, পাতাগুলো কাঁটায় রূপান্তরিত হয়ে গেছে, এটা ইউফোরবিয়া নামক এক ধরনের উদ্ভিদ, সেই উদ্ভিদে বেশি দেখা যায়। তারপরে হচ্ছে আর 2 নম্বর, পাতার উপরে যদিও পাতা দেখা যায় না, তাও 2-1টা যদি পাতা থাকে তাহলে পুরু কিউটেকল বা মোম জাতীয়, তাহলে পাতার উপরে পাতার আকার ও আয়তন ছোট হয় এবং পাতার উপর মোমের আবরণ থাকে, একে কিউটেকল বলা হয়। মোমের আবরণ, ব্র্যাকেটে লিখে দেই, পুরু কিউটেকল, কিউটিকল এর আবরণ দ্বারা আবৃত থাকে, ফলে বাষ্পমোচন হয় না। তারপরে কি হয়, পাতায় যেহেতু পত্ররন্ধ্র থাকে এবং পত্ররন্ধ্রের মাধ্যমে জলটা বাষ্পাকারে বেরিয়ে যায়, সেই জন্য এদের পত্ররন্ধ্রগুলো পাতার অনেক গভীরে অবস্থান করে থাকে। তাহলে 3 নম্বর, বাষ্পমোচন রোধ করার জন্য বাষ্পমোচন রোধ করার জন্য পত্ররন্ধ্রগুলো পাতার অনেক গভীরে অবস্থান করে। তাহলে পত্ররন্ধ্রগুলো কি হয়, অনেক গভীরে অবস্থান করে থাকে। আবার আকাশমণি নামক এক ধরনের উদ্ভিদ আছে, সেই উদ্ভিদের পাতাগুলো, আকাশমণি নামক উদ্ভিদের পত্রফলক পত্রবৃন্তে রূপান্তরিত হয়ে যায়। তাহলে আকাশমণি নামক এক ধরনের জাঙ্গল উদ্ভিদের পাতা, তাহলে জাঙ্গল উদ্ভিদের পাতা কি হয়েছে, পর্ণবৃন্তে পরিণত হয়েছে। তাহলে পর্ণবৃন্তে পরিণত হয়, এটা আকাশমণি নামক এক ধরনের উদ্ভিদে। এছাড়া কি হয়, আরো কিছু কিছু অভিযোজনগত বৈশিষ্ট্য দেখা দেয়, যেরকম এদের জল সঞ্চয় করে রাখার জন্য কি হয়, এদের কাণ্ডটা সাধারণত স্থিত, মোটা হয় এবং ভিতরের দিকে স্পঞ্জের মতো হয়ে থাকে, অর্থাৎ স্থূল এবং স্পঞ্জ সাদৃশ্য হয়, ফলে ভিতরেই সহজে জলটাকে এরা স্টোরেজ করে রাখতে পারে ঊষর পরিবেশের সঙ্গে বেঁচে থাকার জন্য। তারপরে কি হয়, এরা সালোক সংশ্লেষ করার জন্য এদের কাণ্ডটা চ্যাপ্টা, প্রসারিত এবং সবুজ বর্ণের হয়ে থাকে।
তারপরে হচ্ছে বহিঃশত্রুর আক্রমণের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য পাতাগুলো কাঁটায় রূপান্তরিত হয়েছে, ফলে সহজেই বহিঃশত্রুর আক্রমণের হাত থেকে এরা রক্ষা পেতে পারে। এই সমস্ত অভিযোজনগত বৈশিষ্ট্য আমরা দেখতে পাই কার ক্ষেত্রে? ফণিমনসা নামক উদ্ভিদের বা জঙ্গল উদ্ভিদের বা জেরোফাইট নামক উদ্ভিদের। ঠিক আছে? আচ্ছা, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক এবং শেয়ার করবে। আর যদি মনে হয় যে চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যায় তাহলে সাবস্ক্রাইব করে দেবে এবং নোটিফিকেশন বেলটা অন করে দেবে, তাহলে নতুন নতুন ভিডিওগুলো তোমরা আগে পেয়ে যাবে। আর পুরোনো ভিডিওগুলো যদি দেখতে চাও তাহলে ডেসক্রিপশন এর মধ্যে লিংক দেওয়া আছে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। ঠিক আছে? ওকে।